আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সরকার বিবৃতিতে কাজে যোগ দিতে বললেও এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি চলছে। বন্দরগুলোতে স্থবিরতায় আটকে আছে পণ্য। 16 জুলাই শহীদ দিবস ও 5 অগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত। 8 অগস্ট নতুন বাংলাদেশ দিবসের ঘোষণা বাতিল। নির্বাচন পেছানোর চেষ্টা করে দেশ ও জাতির সর্বনাশের অভিযোগ। বিএনপিতে সদস্য নিলেও আওয়ামী লীগের কাউকে নয় মন্তব্য। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ, অভিযোগ এনে 3রা অগস্ট এনসিপির ঘোষণাপত্র পাঠের কর্মসূচি। পুরো জুলাই সারা দেশে পদযাত্রা। এবং কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মূল আসামি সহ গ্রেফতার 5। নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগ ও গাইবান্ধায় গণপিটুনিতে অভিযুক্ত নিহত। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। এনবিআর সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা করে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছে সরকার। এনবিআরে টানা দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন চলার মধ্যেই কর্মকর্তা কর্মচারীদের দ্রুত কর্মস্থলে ফিরে যেতে বলা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিকেলে অর্থ উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠকের কথা থাকলেও তা হয়নি। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। গেল মাসে এনবিআরকে 2 ভাগ করতে সরকারি উদ্যোগের পর থেকেই অস্থিরতা চলছে। সরকারের সঙ্গে সমঝোতা না হওয়ায় রোববার দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বসেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, এনবিআরকে বিলুপ্ত না করে যৌক্তিক সংস্কার করতে হবে, অপসারণ করতে হবে বোর্ডের চেয়ারম্যানকে। দুপুরে এই বিষয়ে আলোচনায় বসতে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের ডাক পাওয়ার কথা জানিয়ে এনবিআর ভবন ছাড়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি সচিবালয়ে যাওয়ার আগেই অর্থ উপদেষ্টা জানিয়ে দেন আন্দোলনকারীদের সঙ্গে কোনো বৈঠকে বসছেন না তিনি। ঠিক আছে, বৈঠক হবে না। বৈঠক বেস্তে যাওয়ার পর ফিরে এসে আন্দোলনকারীরা জানান কর্মসূচি প্রত্যাহারের শর্ত থাকায় তারা আলোচনায় বসেননি। হুমকি দেন আরো কঠোর আন্দোলনের। এখন লিখিতভাবে যদি কোনো প্রস্তাব না দেন, আমরাও কোনো আলোচনায় যাব না। আমরা আমাদের জীবন, চাকরি সবকিছু নিয়ে আমরা এখন রাস্তায় আন্দোলনে নেমে গেছি। আমরা রাস্তায়, রাজপথে সিদ্ধান্ত হবে এখন এই এনবিআর চেয়ারম্যানের অপসারণ করবে কি করবে না। প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। এরই মধ্যে বিকেলে এক বিবৃতিতে এই আন্দোলনকে পরিকল্পিত ও দুর্ভিসন্ধিমূলক উল্লেখ করে দেশের অর্থনীতির ক্ষতির বিষয়ে সতর্ক করেছে সরকার। ফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশে বন্দরগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। স্থলবন্দরগুলোতে বাংলাদেশ এবং ভারতের অংশে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতি বছর 16 জুলাই শহীদ দিবস এবং 5 অগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। এর আগে 8 অগস্ট নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কুমিল্লায় ধর্ষণের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে নতুন 2টি দিবস, মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি সংশোধন সহ নানা বিষয় আলোচনা হয়।
উপদেষ্টা পরিষদের বৈঠকে 16 জুলাই জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সিদ্ধান্ত ছিল 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের, তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একটা খুব গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির একটা সংশোধন হয়েছে। আপনারা জানেন আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই খুব বিব্রত, আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি। তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা, আরটা হচ্ছে মিথ্যা মামলা করে মানে মামলা ঘটনাটা হয়তো সত্যি কিন্তু অনেক ব্যক্তিকে সেই মামলায় আসামি করে আপনার এক ধরনের মামলা বাণিজ্য করা। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি। সিআরপিসিতে 173A নতুন বিধান যুক্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। আসিফ নজরুল বলেন, কুমিল্লার ঘটনায় অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কুমিল্লার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন আগে এমন কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়ে কেউ কেউ দেশ ও জাতির সর্বনাশ করতে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক অনৈক্যের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দলে নতুন সদস্য নেওয়া হবে, তবে আওয়ামী লীগকে নয়। কঠোর হাতে চাঁদাবাজি প্রতিহত করার কথাও বলেন মির্জা আব্বাস। রাহুল রায়ের রিপোর্ট। সারা দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করছে বিএনপি। কার্যক্রম উদ্বোধনে থাকছেন সিনিয়র নেতারা। রাজধানীর কাকরাইলে রমনা থানার সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে, কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। কিছু কালপ্রিট, কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে এটা আমরা কখনো হতে দেব না। কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা বলেন তিনি। পিয়ার সিস্টেম, আনুপাতিক সিস্টেম নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন এক এক দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে চাচ্ছে। আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না। আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এই দেশের মঙ্গল হবে। মির্জা আব্বাস বলেন, আর সংগ্রাম নয়, যে কোনো ইস্যুতেই শান্তিপূর্ণ সমাধান চায় বিএনপি। আমরা বিএনপি যদি বলি হবে হবে হবে, কোন রকম কনফ্রন্টেশনে বিএনপি যেতে চায় না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে আগামী 3রা অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন। জুলাই আন্দোলনের সূচনার দিন 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করবে বলে জানায় এনসিপি। 1 জুলাই থেকে 30 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা 64টি জেলায় যাব। 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে বলে জানায় এনসিপি। 5ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। 5ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণঅভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল। জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতা সামনে এনে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠের ঘোষণা দেন নাহিদ ইসলাম। এই বছর 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই 3 আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ তৈরির জন্য বিএনপি সবচেয়ে আন্তরিক। তারপরও সব বিষয়ে একমত পোষণ করতে চাপ দিলে আলোচনায় কেন ডাকা হলো এ প্রশ্ন তোলেন তিনি। যেসব দল এখনো একমত নয় তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ঐকমত্য কমিশন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার 7ম দিনের আলোচনা শুরুতেই সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন নিয়ে দ্বিমত করে আগের অবস্থান তুলে ধরে বিএনপি। আমরা চাই সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি। জুলাই সনদ বলি বা জাতীয় সনদ বলি, এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি। এখন যদি জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? সাংবিধানিক বিভিন্ন সংস্থা ও কমিশনের নিয়োগে যে আইন রয়েছে তা সংস্কার করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন সমমনা দলগুলো। উচ্চকক্ষ মানে হচ্ছে অনেকের বিভিন্ন মানুষকে এখানে নিয়ে এসে তাদেরকে বসানো। কেউ কেউ এটাকে রাজনৈতিক ঘুষদানের কথাও বলতে পারেন। বিএনপির অবস্থানের সমালোচনা করে এনসিপি বলেছে, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনায় দর কষাকষি চলছে। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভোটিং প্যাটার্নও আগের মতো হবে, ক্যারেক্টারও আগের মতো থাকবে এবং ওইখানে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আপার হাউসটা গঠিত হবে। এইটাই মূল বিরোধের ব্যাপার হয়েছে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, নীতিগতভাবে আমার দল এই পুরো প্রস্তাবের সাথে একমত। রাজনৈতিক দলগুলোর আলোচনায় অগ্রগতি হতাশাব্যঞ্জক বলছেন কমিশনের সহসভাপতি। যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছে না, আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কি। যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলো জুলাই সনদে রাখার প্রস্তাব করেছে বিএনপি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী নারীর স্বজনরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।
গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নারী। ঘরের দরজা ভেঙে ফজর আলী নামে এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যাবার সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। এ সময় কয়েকজন ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ ও শারীরিক নির্যাতন করে। ঘটনার সময় ওই নারীর পরিবারের সদস্যরা বাড়ির পাশে পূজায় গিয়েছিলেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ফজর আলীকে নিয়ে তার স্বজনরা পালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমার বাতি অত্যাচার হয়েছে, আমার বাড়িতে নিয়ে অত্যাচার আবার না হয়। গত শুক্রবার মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। মূল অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ধারণকারী ও সরবরাহের অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিক, সুমন, রমজান এবং বাবু নামে 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 5টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী, বয়স 35। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে, তাদের 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় আনব। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় এক কিশোরী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। হাতিয়ায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণপিটুনিতে নিহত হয়েছে অভিযুক্ত হাবিল মিয়া। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার জাহেদ হাসান উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চর ফকির গ্রামের বাসিন্দা। র্যাব 11 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার রাত 12টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় হাবিল মিয়া 6 বছরের একটি শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার রাতে এলাকাবাসী অভিযুক্ত হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে গণপিটুনি দেয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করেছেন নিহত হাবিলের স্ত্রী জরিনা বেগম। ধর্ষণ নিয়ে রাজনীতি না করে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচন সহ 2 দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। প্রশ্নোত্তরে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা নিয়েও কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরো অনেক রেপ হচ্ছে, জনগণ তো জানতে পারছে না, এবং এইখানে এটাকে সমাধান না করে রেপের এটাকে যদি রাজনীতিকরণ করা হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য। এবং মিথ্যাচারের মাধ্যমে রাজনীতিকরণ, সত্যর মধ্যে না, মিথ্যাচার করার মধ্যে, এবং আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং এইখানে না, আরো সারা দেশে অনেক রেপ হচ্ছে, এটার বিরুদ্ধে আরো সরকারকে আরো সক্ষম হতে হবে। এবার ইরান ইসরায়েল সংঘাতের আপডেট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে অভিযোগ করেছে ইরান। শত শত নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ এনেছে ইরান। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের শেরাজ গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের কাছে এই অভিযোগ জমা দেন।
অভিযোগে বলা হয়েছে 12 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 627 জন নিহত ও 4870 জন আহত হয়েছেন। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার এবং বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গ্রীষ্মের তাপপ্রবাহে উত্তপ্ত হয়ে উঠছে ইউরোপ। স্পেনের মাদ্রিদ সহ কয়েকটি শহরে এরই মধ্যে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহ চলছে। দেশটির দক্ষিণাঞ্চলে অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। গ্রিসে এরই মধ্যে দাবানল শুরু হওয়ায় এথেন্স সহ আশপাশের কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইসব এলাকার কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাপপ্রবাহের কারণে ব্রিটেনের কিছু অংশে ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে। ইটালির রোম, মিলান এবং ভেনিস শহরে বাসিন্দাদের বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারতে স্বর্ণ ও রূপার দাম কমেছে। রবিবার পরিবর্তিত দামে দিল্লি, মুম্বাই, চেন্নাই সহ দেশটির বিভিন্ন রাজ্যে স্বর্ণ কেনাবেচা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভারতে স্বর্ণ ও রূপার দাম কমায় বেড়েছে কেনাবেচা। বর্তমানে 22 ক্যারেটের প্রতি 10 গ্রাম স্বর্ণের দাম 89,300 রুপি এবং 24 ক্যারেটের প্রতি 10 গ্রামে 97,420 রুপিতে দাঁড়িয়েছে। এদিকে বাংলাদেশে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 2,624 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,70,236 টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। রবিবার থেকেই নতুন দামে বিক্রি হবে স্বর্ণ। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার এবং বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। ফিফা